স্বৈর শাসকরা নিজেকে ছাড়া আর কাউরে বিশ্বাস করতো না, কেননা তারা জানতো যে তাদের পায়ের তলায় কোনো মাটি নেই এবং এই কারণে সবাইকে সন্দেহ করতো যে তার যে কোনো মুহূর্তে পতন ঘটবে। সে কারণে সবাইকে সন্দেহ বিশ্বাসের মধ্যে রাখতো এবং নানা ধরনের গোয়েন্দা বৃত্তি চালানো হতো তাদের বিরুদ্ধে। তেমন বাংলাদেশের শেখ হাসিনার অবস্থাও ছিল তাই। তিনি কাউকে বিশ্বাস করতেন না, সবাইকে সন্দেহ করতেন এবং সবার উপরেই গোয়েন্দা ভিত্তি করতেন, সবাইকে নজরদারি রাখতেন, সবার টেলিফোনে আড়ি পেতে তিনি বোঝার চেষ্টা করতেন কার কি মতিগতি। তেমনি আমরা জানি যে দুইজন ব্যক্তি যারা খুবই শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং সুনজরে ছিল, কিন্তু বাস্তবে তাদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি ছিল। সেটি আবার প্রকাশিত হয়েছে তার গণভবনের যে বিভিন্ন দলিলপত্র কাগজপত্র সেগুলো উদ্ধারের মধ্য দিয়ে। বেনজির ও সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি করছিল হাসিনা, অর্থাৎ বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান দুজনেই তার প্রিয় ভাজন। বেনজির আহমেদ অবশ্য শেষের দিকে এত বিষয় সম্পত্তি করে ফেলেছিল যে গোপালগঞ্জের অর্ধেকই বোধহয় তার দখলে ছিল, ফলে এত বেশি প্রভাব এটা শেখ হাসিনা সহ্য করতে পারেনি। সে কারণে কিন্তু তার কাছ থেকে পুরোটা সময় তার কর্মজীবনে তাকে পুলিশের আইজি, তার আগে র্যাবের ডিজি, যতগুলো বড় বড় পদ আছে সমস্ত পদে এই গোপালগঞ্জের লোক বেনজিরকে রেখেছে। কিন্তু শেষের দিকে যেহেতু তাকে ক্রস করছে বা সে নিজে বাঁচার জন্য আমেরিকার সাথে যোগাযোগ করছে, এম্বাসির সাথে যোগাযোগ আছে, এই জন্য আস্তে করে তার দুর্নীতির বিষয়টা সামনে তুলে নিয়ে আসলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যাতে সে ভেগে যায়। কেননা বেনজির যদি বাংলাদেশে থাকে, তার সাথে যদি মার্কিন প্রশাসনের যোগাযোগ হয়, তাহলে হাসিনার অনেক কুকীর্তি বেনজির বলে দেবে, ফাঁস করে দিতে পারে। সেই কারণে কৌশলে তার বিরুদ্ধে মামলা টামলা করে এমন একটা অবস্থা, শেষে সপরিবারে সে দেশ থেকে ভেগে গেল। এই হচ্ছে বেনজির। আর সাকিব আল হাসান, সাকিব আল হাসান তো মোটামুটি তিনি তারকা, তার মধ্যে ব্যবসা, জালিয়াতি, জুয়া টুয়া খেলে ঠেলে প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। তার হলো নেশা হয়ে গেল অর্থ। তারপর চিন্তা করলো অর্থটাকে এই স্থায়ী করতে গেলে এবং আরো যদি অর্থ বানাতে হয় তাহলে ক্ষমতা দরকার। সেই কারণে তার যখন একদম পুরো ফর্ম আছে, সেই ফর্মে থাকতে থাকতেই সে যুক্ত হলো রাজনীতিতে। প্রথমে বিএনএম নামক একটা দল টল করলো, পরে দেখলো যে না, এটা বোধহয় রিস্কি হবে, পরে আওয়ামী লীগেরই সে এমপি বনে গেল এবং তারপরে তো চিটপটাং এইভাবে যে শেখ হাসিনা পতন করবে সেটা মনে করার কোনো মানে সে ভাবতেও পারেনি। কিন্তু শেখ হাসিনা সুনজরে ছিল এবং শেখ হাসিনার সুনজরে থাকার কারণে তার অহংকার, তার দম্ভ, বেয়াদবি, নানান রকম মাত্রা বহিঃপ্রকাশ প্রায় মানুষ দেখতো এবং বিসিবি কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে পারতো না। বিসিবিকে সে থোড়াই কেয়ার করতো, যখন তখন না খেলা, বিদেশ চলে যাওয়া, এই সমস্তগুলি ছিল তার মানে এক ধরনের অহংকার, এক ধরনের দম্ভ, গর্ব, যে সে কাউকে কেয়ার করতো না। কিন্তু শেখ হাসিনা এগুলিকে আবার ব্যবহার করতো। তো সবাই জানতো যে সাকিব আল হাসানের প্রতি খুব সুনজরে আছে শেখ হাসিনা। শেখ হাসিনা এটা উপর দিয়ে দেখাতো, কিন্তু গোপনে নজরদারি করতো। যাই হোক, এখন গণভবনের ভিতরে যে গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেল, সেই সব নথির থেকেই এগুলো প্রকাশ হয়েছে। বলা হচ্ছে যে একটা নথিতে দেখা গেছে কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল। সাবেক আইজিপি বেনজির আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দেওয়া হয় এই নথিতে। নথিতে বলছে তাদের বিরুদ্ধে যাতে গোপনে নজরদারি করা হয়। এখানে আরো ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরা শাখার নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে। চিন্তা করেন, আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে, এটাও একটা অপরাধ হিসেবে গণ্য করছে। অথচ উনি হাসপাতালে যে একটা ভান দেখালেন যে তিনি আহতদের কত মানে সমব্যথী। কোন ঘরগুলো কার তা বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তা কিছুটা অনুমান করা যায়। যেমন পুতুলের ঘরে ছিল অটিজম সংক্রান্ত কাগজে ভরা, জয়ের ঘরে ছিল তার ফেলে যাওয়া একটি শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক নথি। সব গুছাইছিল। এগুলো তো তারা কখনো মনে করে নাই যে মানে গণভবনে এই ধরনের পরিস্থিতি হবে, উৎখাত হবে, গণঅভ্যুত্থান হবে, শ্রীলঙ্কা যে এত কাছে এটা তারা বুঝতে পারেনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।